আজকে দেখো তাপের ঘটনার সময় পার্ট 2 এর ভিডিও চলে এসেছে। আগের দিনে আমরা তাপের ঘটনার সময় থেকে যে কঠিন পদার্থগুলো রয়েছে, যে কঠিনের প্রসারণ অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের ক্ষেত্র প্রসারণ এবং কঠিনের আয়তন প্রসারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আলফা বিটা গামা এর একক সহ তার যে সম্পর্ক রয়েছে, সেখান থেকে সেলসিয়াস স্কেলে যে আলফার মান এবং ফারেনহাইট স্কেলে যে আলফার মান, সেগুলো আমরা দেখিয়েছি। এছাড়া লোহার দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ক এত বলতে কি বোঝায়, এই জাতীয় কোশ্চেন আমরা সলভ করেছিলাম, জানতে পেরেছিলাম। এবং কিভাবে ডেরিভেশনের মাধ্যমে কোনটা কিভাবে এসছে, আলফার মান কিভাবে আসলো, বিটা গামা এদের মান কিভাবে আসলো, এগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা যে পার্টটা জানবো, তোমরা ফার্স্ট ভিডিওতে দেখে জানতে পেরেছিলে যে প্রসারণ হয়, যে তাপের প্রসারণ যে তাপীয় প্রসারণ, সেটা 3 ধরনের পদার্থের ক্ষেত্রে হয়: কঠিনের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ। তো চলো প্রথমে যেটা জেনে নিই, সেটা হচ্ছে তরলের প্রসারণ। দেখো, তরল পদার্থের প্রসারণ সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, তোমাদের ফার্স্ট ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে এই তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ, এদের প্রসারণ বলতে কোন প্রসারণকে বলা হয় বলতো? এদের প্রসারণ বলতে আয়তন প্রসারণকে কিন্তু বোঝায়। আয়তন প্রসারণ মানে এদের ক্ষেত্রে আলাদাভাবে কঠিন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এইভাবে হয় না। এদের ক্ষেত্রে আয়তন প্রসারণটাই হচ্ছে মেন ফ্যাক্টর। এবার কেন তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণটাই সর্বশ্রেষ্ঠ বা এটাই এছাড়া অন্য কিছু নেই? কারণ তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, কেবলমাত্র আয়তন আছে, যে কারণে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ এই কথাটা বলা কোনো যুক্তির কথা না, মানে যুক্তিযুক্তই নয়। যে কারণে আয়তন প্রসারণটাই কেবলমাত্র তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এবার তরল পদার্থের এই প্রসারণকে তবুও দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তরল পদার্থের প্রসারণকে দুটো ভাগে তবুও ভাগ করা হয়েছে। কি কি ভাগ? দেখো, ভাগ দুটো তোমাদের দেখাই। তরলের প্রসারণকে 2 ভাগে ভাগ করা হয়েছে তবু। কি কি ভাগ? একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, ঠিক আছে? আর একটা তরলের প্রকৃত প্রসারণ। তাহলে 2 ধরনের প্রসারণ আমরা দেখতে পাচ্ছি। কি কি? একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, একটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। কি কি? একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, ঠিক আছে? এই 2 ভাগে ভাগ করছে। এবার এই 2 ভাগে ভাগ করছে কি বুঝে? দেখো, ধরো এই একটা পাত্র রয়েছে, এই পাত্রটা ধরে নাও গ্যাস স্টোভের উপরে বসানো, বসানো রয়েছে। এখান থেকে ধরো ফ্লেম আসছে, অর্থাৎ আগুন জ্বলছে, ঠিক আছে? ধরে নাও এখান থেকে আগুন জ্বলছে। এই পাত্রের ভিতরে তরল পদার্থ রয়েছে বেশ কিছুটা। এবার এটাকে যদি বার্ন করা হয়, অর্থাৎ আগুন জ্বালানো হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটাকে যদি আগুন জ্বালানো হয়, তাহলে সেক্ষেত্রে এই তরল পদার্থটা তোমরা ছোটবেলা থেকে জেনেছো যে তরলকে তাপ দেওয়া হলে সেটা বাষ্পে পরিণত হয়, উড়ে যায়। কিন্তু এই কাহিনী আমরা এখানে জানবো না। এখানে যেটা জানবো যে একে যদি তাপ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখো তরল পদার্থের তো কিছুটা প্রসারণ হবে, বাষ্পে পরিণত হবে। বাষ্প পরিণত হয়ে গেলে তো গেল, কিন্তু তরল পদার্থটা তাপ দিলে ওর তো নিজস্ব কিছু প্রসারণ হয়। ধরো তাপ দিলাম, সেখানে গিয়ে এর ধরো 10 ml ছিল, ঠিক আছে? এবার প্রসারিত হয়ে সামান্য 11 ml হতে পারে, আবার 10.9 ml হতে পারে, মানে একাধিক হতে পারে। আমি জাস্ট বলছি যে না, এদের ক্ষেত্রে কি হতে পারে? প্রসারণ হতে পারে, তরল পদার্থের প্রসারণ হতে পারে, তাই তো? এবার কথা হচ্ছে এই তরল পদার্থের যেটা প্রসারণ, তরলের যে প্রসারণ, সেটা হচ্ছে আপাত প্রসারণ। অর্থাৎ তরলের আপাত প্রসারণ মানে হচ্ছে কেবলমাত্র তরলের প্রসারণ। আর প্রকৃত প্রসারণ কি? প্রকৃত প্রসারণ হচ্ছে, দেখো এই যে তরল পদার্থটা তো প্রসারিত হলো, কিন্তু তার পাশাপাশি তরল পদার্থটা যে পাত্রে ছিল, এই যে এই পাত্রটাও কিছুটা পরিমাণে প্রসারিত হয়েছে। কথাটা কি? কথাটা হচ্ছে, ধরো আমি গ্যাস স্টোভের ওপরে একটা পাত্র বসিয়ে কিছুটা জল দিয়ে সেটাকে বার্ন করছি, অর্থাৎ সেটাকে তাপ দিচ্ছি। এবার তাপ দেওয়া হলে কি হবে? ওই যে তরল পদার্থটা ও তাপ নিয়ে প্রসারিত হবে। কিন্তু তরল পদার্থ তাপ নিয়ে প্রসারিত হওয়ার আগে তুমি বলো তুমি কি গ্যাসের ফ্লেমে জল দিলেই কি সেটা ফুটতে শুরু করে? না তো। আগে কি হয়? আগে ওই যে পাত্রটায় জল রাখলে সেই পাত্রটা গরম হয়,
সেই পাত্রটা আগে গরম হতে হয়, তারপরে গিয়ে তরল পদার্থ গরম হতে শুরু করে। তাহলে যে পাত্রে তরলটা নিচ্ছি সেই পাত্রটাকে আগে গরম হবে, সেই পাত্রটাকে গরম হবে, তারপরে তার ভিতরে থাকা তরল পদার্থটা উত্তপ্ত হবে। তাহলে এই যে পাত্রটা, এই পাত্রের দেয়ালটা, এই পাত্রের যে সারফেসটা, সেটা যে গরম হচ্ছে, তার ফলে ওর কিন্তু সামান্য প্রসারণ হবে, কারণ এটা কঠিন পদার্থ। তাহলে পাত্রেরও প্রসারণ হবে। প্রকৃত প্রসারণ হচ্ছে সেটা যেখানে কি হচ্ছে, তরল প্লাস পাত্রের প্রসারণ, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত প্রসারণ। মানেটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমি আরেকবার বোঝাচ্ছি। তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ, এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে তরলের প্রসারণকে এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এবার তরলের আপাত প্রসারণ কি? তরলের আপাত প্রসারণ বলতে বোঝাচ্ছে যে যে পাত্রে রেখে তরলকে উত্তপ্ত করব, সেই পাত্রটা না, কেবলমাত্র তরল পদার্থটা যতটা প্রসারিত হয় সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। মানে তরল পদার্থ যেটা প্রসারিত হবে সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। আর এবং সেই সাথে যদি তরল এবং পাত্রের প্রসারণ, দুটো প্রসারণকেই যোগ করা হয়, তাহলে সেটা প্রকৃত প্রসারণকে ইন্ডিকেট করে, আর কিচ্ছু না। এই হচ্ছে বিষয়, ইজি ব্যাপার। আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ আশা করি তোমরা বুঝে গেছো, কোনো ডাউট নেই। এবার সে আগের দিন যেমন করেছিলাম আজকেও তেমন করতে পারি, যে T1 উষ্ণতায় ধরে নিচ্ছি কোন একটা তরল পদার্থের আয়তন হচ্ছে V1, এবং T2 উষ্ণতায় আয়তন ধরে নিলাম V'। তাই তো আগের দিন V2 ধরেছিলাম, আজকে V' ধরলাম, এই কোনো ব্যাপার না। ঠিক আছে, কেন এরকম ধরলাম? কারণ এটা আপাত আয়তন, তরল পদার্থটির আপাত আয়তন। প্রকৃত আয়তন কিন্তু না, প্রকৃত আয়তন হবে না। প্রকৃত আয়তন কি হবে? এখানে T1 উষ্ণতায় কোন একটা তরল পদার্থের আয়তন ছিল V1 এবং T2 উষ্ণতায় তরল পদার্থটার আয়তন হলো V2। এটা হচ্ছে তরল পদার্থটা এবং সেই সাথে পাত্রের আয়তনটা মিক্স আপ করে এই আয়তনটা লেখা হয়েছে। তার মানে এই যে আয়তনটা V2টা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটাকে বোঝাচ্ছে। এই যে এটা হচ্ছে V2 আর এইটা হচ্ছে V1, তাহলে V1 মানে কি? কেবলমাত্র তরলের প্রসারণ হচ্ছে V1। মানে কি? V1 মানে হচ্ছে কেবলমাত্র V1 না V1 কেন? V1 মানে হচ্ছে কেবলমাত্র তরলের প্রসারণ, আর V2 মানে তরল এবং পাত্রের প্রসারণ। তাই সেটাই লিখলাম যে T1 উষ্ণতায় ধরে নিলাম তরলটার আয়তন ছিল V1, এখানেও তাই T1 উষ্ণতায় তরলটার আয়তন ছিল V1। T2 উষ্ণতায় আপাত আয়তন, তরলের আপাত আয়তন মানে কেবলমাত্র তরলের আয়তন ধরে নিচ্ছি V', আর এই ক্ষেত্রে তরল প্লাস পাত্রের আয়তন ধরে নিলাম V2। ঠিক আছে, এখানে দুই জায়গায় দু রকম করলাম। আশা করি দুটো একবারে বুঝিয়েছি, তোমাদের বুঝতে খুব যে অসুবিধা হয়েছে তা না। ঠিক আছে, এবার আগের দিনের মতোই আমরা এখান থেকে লিখতে পারি, ওই যে মনে নেই যে V' মাইনাস V, এটা হচ্ছে প্রাথমিক ভলিউমের সাথে সমানুপাতিক। এছাড়া V' মাইনাস V1, এটা হচ্ছে এই যে উষ্ণতার পার্থক্য তার সাথে সমানুপাতিক। অ্যাজ এ সেম ভাবে এই পাশেও আমরা লিখতে পারি V2 মাইনাস V1, এটা কি? এটা হচ্ছে তোমার হচ্ছে দেখো V1 এর সাথে সমানুপাতিক। অ্যাজ এ সেম ভাবে V2 মাইনাস V1টা আবার উষ্ণতার পরিবর্তনের সাথে সমানুপাতিক। এবার সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই, তাহলে সেক্ষেত্রে V' মাইনাস V1টা সমানুপাতিক হয়ে যাবে V1 ইন্টু T2 মাইনাস T1, আর এই পাশেও V2 মাইনাস V1টা সমানুপাতিক হয়ে যাবে V1 ইন্টু T2 মাইনাস T1। বোঝা গেল? দুদিকে আমি কি করলাম বোঝা গেল তো? তাহলে কিন্তু বুঝবে, নাহলে বুঝতে পারবে না। এদিকে কেবলমাত্র তরলের প্রসারণকে ইন্ডিকেট করছি, মানে V''টা হচ্ছে কেবলমাত্র তরলের প্রসারণ, আর তরলের প্রসারণ না মানে তরলের আপাত আয়তন, তরলের আপাত আয়তন। এই যে তরলের আপাত আয়তন, এটা হচ্ছে তরলের আপাত আয়তন, আর এটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন। তরলের আপাত আয়তন, এটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন। যাই হোক, বোঝা গেল। এবার সমানুপাতিক চিহ্ন তুলে দিলে, তোমরা তো প্রত্যেকেই জানো, আমারও তো বলতেও লাগে না, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এখানে একটা কনস্ট্যান্ট আসে। আচ্ছা, সমানুপাতিক চিহ্ন তুললাম কোথায়? তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসে। তবে এই ক্ষেত্রে তরলের আপাত প্রসারণের ক্ষেত্রে যে কনস্ট্যান্টটা, সেটা হচ্ছে গামা এ। তোমরা আগে জানতে গামা হয়, এখন এটা হচ্ছে গামা এ হয়। মানে আপাত প্রসারণের ক্ষেত্রে গামা এ হয়। এই যে খুব কঠিন তা জিনিস না, তোমরা বুঝতেই পারছো আশা করি। তাহলে গামা এ ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো? গামা এ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে, কি হবে? এই পার্টটুকু এই দিকে চলে আসবে, অর্থাৎ V' মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এইটা হয়ে গেল গামা এ এর মান।
এটা হয়ে গেল গামা এ এর মান। অপর দিকে দেখি, অপর দিকে যদি দেখি এখানেও এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠে যায় তাহলে সেক্ষেত্রে সমান সমান দিতে পারবো, এবং এই ক্ষেত্রে গামা কি দেবো, গামা রিয়াল দেবো, গামা আর, গামা আর, গামা আর বা গামা রিয়াল ছোট হাতের আর, ঠিক আছে। আর ভি ওয়ান এর মতো রইলো, টি2 মাইনাস টি1টা রইলো ওদের মতোই। এবার গামা আর এটা সমান সমান কি হবে, এই যে পার্টটুকু এই পার্টটুকু নিচে চলে আসবে, অর্থাৎ ভি2 মাইনাস ভি1 বাই ভি1 টি2 মাইনাস টি1। এই তো কাজ হয়ে গেল। এই যে তাহলে দেখো এখান থেকে তোমরা দেখলেই বুঝতে পারছো জিনিসটা যে আমি কি করতে চেয়েছি। আমি যেটা করতে চেয়েছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যে তরলের আপাত প্রসারণের যে গুণাঙ্ক সেটা হচ্ছে এইটা। এটা কি, এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই যে যেটা বেরোলো এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আর এটা কি, এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই হচ্ছে বিষয়। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এখানে দেখতে একটু বাজে লাগছে, যাই হোক লিখে দিই, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই হচ্ছে বিষয়। তাহলে এই দাঁড়ালো মোটমাট বিষয়, এইটাই দাঁড়ালো। এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। এইবার এই যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান যেটা বের করলাম আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান যেটা বের করলাম, এদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, বোঝা গেল? এদের মধ্যে নির্দিষ্ট একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক বলো তো? সম্পর্কটা আমি বলে দিচ্ছি, দেখো। তার আগে দেখো, এটা মনে রাখো, তরলের আপাত, আপাত মানে আপাত মানে মানে গামা এ, আপাত মানে গামা এ, প্রকৃত মানে রিয়াল, প্রকৃত মানে কি, প্রকৃত মানে রিয়াল। তাহলে রিয়াল মানে আর মানে সেই হিসাবে এখানে আর, এটা মনে রেখো। আর আপাত মানে এ, সেই হিসাবে এ, এইভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? চলো মুছে দিচ্ছি। ও তাহলে আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, সেটা আমি চলো দেখাচ্ছি। সেটা কি সম্পর্ক তোমরা দেখলে আশা করি বুঝে যাবে যে আমি কি বলতে চাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে দেখো, গামা আর ইজিকালস টু গামা এ প্লাস হচ্ছে কি বলতো, প্লাস হচ্ছে গামা জি। এই যে এর মানে কি, এর মানে এইটা তো তোমরা জানো, এটা হচ্ছে কি বলতো, প্রকৃত প্রসারণ। এটা কি, এটা হচ্ছে আপাত প্রসারণ। এটা কি, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই আমি কি বলতে চাইছি, যে প্রকৃত প্রসারণটা হচ্ছে আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণের সাথে যোগফলের সমষ্টির সমান। কারণ কি, আপাত প্রসারণ মানে কি ছিল, আপাত প্রসারণ মানে ছিল তোমার তরলের 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 আয়তন, তরল পদার্থটার আয়তনকে ইন্ডিকেট করছিল। পাত্রের প্রসারণ পাত্রের আয়তন, এখানে পাত্রের আয়তনকে ইন্ডিকেট করছে, তাই তো? আর প্রকৃত প্রসারণ মানে পাত্র প্লাস তরল এর আয়তন। তাহলে এখানে দেখো, এখানে তো তাই হলো, এই যে তরলের আয়তন আর পাত্রের আয়তন যোগ করলেই তো পাত্র আর তরলের আয়তন আছে, এটাই হচ্ছে এটা। এখান থেকে অনেক সময় কোশ্চেন দিতে পারে, এই ধরনের কোশ্চেন কিরকম, যে না, যে ধরো পাত্রের প্রসারণ, পাত্রের ও তোমার তরলের প্রসারণ যথাক্রমে 3 ও 2 হলে প্রকৃত প্রসারণ কত? কার, তরলের। এই ধরনের কোশ্চেন দিতে পারে যে পাত্রের ও তরলের প্রসারণ যথাক্রমে 3 আর 2 যদি হয়, তাহলে সেক্ষেত্রে তরলের প্রসারণ কত কি হবে, ভি রিয়াল ইজিকালস টু ভি আইডিয়াল, ভি বলছি গামা আইডিয়াল প্লাস হচ্ছে গ্যাস। তাহলে সেক্ষেত্রে এর রিয়াল এর জায়গায় আমরা এর মানটাই বের করবো, কারণ প্রকৃত প্রসারণ বের করতে চাইছে। গামা এর মান হচ্ছে
3 আর গামা জি না সরি গামা এ এর মান হচ্ছে 2। গামা এ অর্থাৎ গামা এ মানে পাত্র মানে পাত্র। আচ্ছা গামা এ মানে কি? গামা এ মানে হচ্ছে তরলের প্রসারণ মানে হচ্ছে 2, তাহলে 2 আর পাত্র গ্লাস পাত্র হচ্ছে 3, তাহলে 3 + 5 হচ্ছে 5 + 2 হচ্ছে 3 + 2 হচ্ছে 5, তাহলে এই হচ্ছে आंसर। এটা হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কি? দেখে নাও। চলো তরলের প্রসারণ এইখানে স্টপ করছি, কারণ তরলের প্রসারণে এর থেকে বেশি জিনিস আর তোমাদের নেই। এবারে আমরা চলে যাবো কোথায় বলো তো? গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। তোমরা কতদূর কি বুঝতে পারলে এটা আমায় অবশ্যই জানিও। এই তরলের প্রসারণটা একটা ভাইটাল জায়গা, এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসার মতো রয়েছে, ঠিক আছে? আচ্ছা আরেকটা শর্ট কোশ্চেন তোমাদের দিতে পারে, সেটা হচ্ছে ওই তরলের যেটা প্রকৃত প্রসারণ, সেটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। এমসিকিউ কোশ্চেনের জন্য এই লাইনটা মাস্ট মনে রেখো, যে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। চলো এবার হচ্ছে গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ সম্পর্কে জেনে নিই। গ্যাসের প্রসারণ বেশি কিছু কঠিন জিনিস না। গ্যাসের প্রসারণ বলতে গেলে তোমরা প্রত্যেকেই জানো, গ্যাসের প্রসারণ মানে তাকে ইন্ডিকেট করছে না আয়তন প্রসারণকে ইন্ডিকেট করছে। কারণ কি? তরল পদার্থের নিজস্ব আকার আকৃতি নেই, তরল পদার্থের আয়তনটাই সব, তাই আয়তন প্রসারণকেই তরলের প্রসারণ কিন্তু বলা হচ্ছে। এবার তরল পদার্থের এই যে প্রসারণ, এটা অনেকটা চার্লসের সূত্রের মতো। চার্লসের সূত্র যেটা ছিল না, সেই চার্লসের সূত্রের মতোই হচ্ছে তরলের প্রসারণ। কি বলা হচ্ছে? যে না কোনো একটা গ্যাসীয় পদার্থ নেব, যার উষ্ণতাকে বাড়াবো, কত থেকে কত করব? 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করব। তবে এক্ষেত্রে পিটা অর্থাৎ চাপ কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ চাপ কি? চাপ হচ্ছে স্থির, ঠিক আছে? চাপ হচ্ছে স্থির থাকতে হবে, এই হচ্ছে শর্ত। কারণ কি? বয়েলের সূত্র বা একাধিক জায়গায় তোমরা যদি জেনে থাকো, তাহলে যেটা জানবে, এই যে পি আর টি এই দুটোকে কোনো সময় একসাথে নেওয়া যায় না। আচ্ছা আমি আরেকবার বলি জিনিসটা। এখানে কি তোমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টারে আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করছো, তাই তো? আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করছো। এবার উষ্ণতাকে বাড়াচ্ছ, উষ্ণতা নিয়ে এখানে খেলা করছো, এটা হচ্ছে উষ্ণতা। তাহলে উষ্ণতাকে নিয়ে আলোচনা করছো, আর এতে উষ্ণতা বাড়ালে কার চেঞ্জেস আসবে? আয়তনের চেঞ্জেস আসবে, অর্থাৎ আয়তন। তাহলে এদের নিয়ে তুমি কাজ করছো। এবার তুমি চার্লসের সূত্র সময় পড়েছিলে যে না, সেখানে একজনকে কনস্ট্যান্ট রাখা হয়েছিল, প্রেশারকে কনস্ট্যান্ট রাখা হয়েছিল, এটা তোমরা জানতে। এবার কেন কনস্ট্যান্ট রাখা হয়েছিল সেখানে কি তোমরা জানতে? কারণ কি দেখো, তোমরা নর্মালি যেটা জানবে চার্লসের সূত্রে এই যে এরকম হয়, এই যে এরকম হয় চার্লসের সূত্র। আবার দেখো ভি আর টি, সেটার মধ্যে রিলেশন এরকম। আবার দেখো পি আর টি এর মধ্যে রিলেশন হচ্ছে এরকম। তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে যখন ভি আর পি এর মধ্যে রিলেশন হচ্ছিল, তখন অ্যাকচুয়ালি টি ছিল কনস্ট্যান্ট। আবার ভি আর টি এর মধ্যে যখন হচ্ছে, তখন কিন্তু পি কনস্ট্যান্ট। আর যখন পি আর টি এর মধ্যে হচ্ছে, তখন অ্যাকচুয়ালি কি বলতো? ভি কনস্ট্যান্ট। তার মানে এই যে এতগুলো সূত্র, এই প্রত্যেকটা থেকে তোমরা একটা জিনিস স্পষ্ট রূপে বুঝে গেছো, যে তিনটে জিনিসকেই আমি ভ্যারিয়েবল হিসেবে নিতে পারি না, কারণ যে কোনো একটাকে আমাদের কনস্ট্যান্ট রাখতেই হবে। এখানে দেখো টি কনস্ট্যান্ট, কারণ টি নেই। এখানে দেখো পি নেই মানে পি কনস্ট্যান্ট। এখানে ভি নেই মানে ভি কনস্ট্যান্ট। অর্থাৎ তিনটে জিনিসকে নিয়ে কাজ করতে পারবো না। এবার আমাদের গ্যাসের প্রসারণে আয়তন প্রসারণ নিয়ে তো আলোচনা করছি, অর্থাৎ ভি এ নিয়ে আলোচনা হচ্ছে। আবার উষ্ণতা বাড়াচ্ছি, কারণ তাপ দেওয়া হবে, কারণ চ্যাপ্টারের নাম তাপীয় প্রসারণ বা তাপের ঘটনা সহ। তাহলে সেই হিসাবে তাপ তো দিতে হবে, তাহলে পিটা আমাদের এখানে কনস্ট্যান্ট ধরতে হবে, বেশি ভাবার দরকার নেই। মেন কথা হচ্ছে এখানে পি কনস্ট্যান্ট রয়েছে। এবার পি কনস্ট্যান্ট থাকাকালীন অবস্থা, অর্থাৎ চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাস যদি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে তার প্রতি একক আয়তনের যে প্রসারণ ঘটে, সেটা হচ্ছে গ্যাসের প্রসারণকে ইন্ডিকেট করে, বা সেটাকে গ্যাসীয় প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে, তাই তো? সেটাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, তাই তো? আরেকবার সংখ্যাটা বলি, কোন একটা গ্যাসীয় পদার্থ রয়েছে, সেই গ্যাসীয় পদার্থটার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হলো। তবে শর্ত হচ্ছে এক্ষেত্রে চাপ কনস্ট্যান্ট থাকবে এবং ভরটা কনস্ট্যান্ট থাকবে। যদি এরকমটা হয়, তাহলে সেক্ষেত্রে সেই যে গ্যাসীয় পদার্থটা ছিল, তার যে আয়তন প্রসারণ, সেটা কেমন হবে বলতো? সেই আয়তন প্রসারণটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা ছিল, সেটা 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়, সেটা চার্লসের সূত্রে বলেছিল। এখানে কি হবে? এখানে আয়তন প্রসারণটা প্রাথমিক যে আয়তন রয়েছে, সেই প্রাথমিক আয়তনের প্রতি এককের সাথে তার যে আয়তন প্রসারণটা, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এখানে কি লিখছে দেখি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে কোনো গ্যাসের উষ্ণতা
তাহলে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করলে চাপ স্থির থাকাকালীন অবস্থায় প্রতি একক আয়তনের যে আয়তন প্রসারণ হয় তাকে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। অর্থাৎ প্রতি একক আয়তনে তার যে আয়তন প্রসারণ হয় সেটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তোমরা বলবে কিছু বুঝতে পারছি না, বোঝার দরকার নেই, চলো ডেরিভেশনের মাধ্যমে বুঝে নিই। ধরে নাও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি আছে, কি হয়ে গেল ছাড়ো অন্য কালি দিয়ে বোঝায়। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে V0, এটা ধরে নাও। আর যদি উষ্ণতা বাড়ানো হয় কতটা বাড়াবো না T ডিগ্রি সেলসিয়াস। যদি উষ্ণতা বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াস করা হয় এবং তাহলে সেক্ষেত্রে আয়তন যদি কত হয় বলতো, VT যদি হয়, ধরে নিলাম VT, যদি আয়তন VT হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এর আগে যে আয়তনের এত কিছু করলাম, ওই যে তরলের প্রকৃত আয়তন, আপাত আয়তন করলাম, এত কিছু করলাম, এছাড়া কঠিন পদার্থে যখন আয়তন প্রসারণ করলাম তখনও করলাম, তোমরা এটা জানবে যে যে আয়তনের প্রসারণ মানে VT মাইনাস V0, এটা হচ্ছে প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতিক, এটা তোমরা জানতেই। এছাড়া কার সাথে সমানুপাতিক হবে, এছাড়া এই যে উষ্ণতা, সেই উষ্ণতার সাথে উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক হবে, অর্থাৎ T মাইনাস 0, অর্থাৎ কি, অর্থাৎ মানে T এর সাথে সমানুপাতিক। তাহলে বুঝতে পারছো T এর সাথে সমানুপাতিক, এই যে এর সাথে সমানুপাতিক। তাহলে এখান থেকে যৌগিক ভেদ উপপাদ্য অনুসারে তোমরা লিখতে পারো, কি লিখতে পারো, যে না VT মাইনাস V0 এটা প্রপোর্শনাল টু V0 ইন্টু T। এটা এখানে যদি সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আসে। এই ক্ষেত্রে সেই কনস্ট্যান্টটা কত বলো তো, এই ক্ষেত্রে সেই কনস্ট্যান্ট হচ্ছে গামা পি। কেন গামা পি? কারণ চাপটা তোমাদের কনস্ট্যান্ট রয়েছে, চাপ কনস্ট্যান্ট রয়েছে, পি কনস্ট্যান্ট, যেহেতু পি কনস্ট্যান্ট রয়েছে সেই হিসাবে এই ধরনের ঘটনা। আর কি পড়ে রয়েছে, V0 ইন্টু T। দেখো V0 ইন্টু T পড়ে রয়েছে। তাহলে এখান থেকে গামা পি হয়ে যাবে VT মাইনাস V0 বাই V0 T। এই হচ্ছে গামা পি এর মান। এখান থেকে গামা পি এর মান বেরিয়ে যাচ্ছে। এটা কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। লিখে দিই, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে সেটা। তো যাই হোক, এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই হচ্ছে বিষয়। গামা পি হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই হচ্ছে বিষয়। গামা পি এর ইকুয়েশনটা হচ্ছে এটা। তাহলে তোমরা বুঝে গেলে। এবার চার্লসের সূত্রে তোমরা একটু মনে করে দেখো যে চার্লসের সূত্রটা কেমন ছিল। চার্লসের সূত্রটা আমি এখানে দেখাই। চার্লসের সূত্রের ক্ষেত্রে এরকম ছিল যে অ্যাজ এ সেম, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কারোর আয়তন হচ্ছে V0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন যদি VT হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারতাম, তার আগে এখান থেকে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে কি দেখো তো। আচ্ছা, ধরো চার্লসের সূত্রটা আমরা লিখে নিই যে VT ইজ ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। এটা আমরা চার্লসের সূত্রে লিখতে পারতাম না, চার্লসের এই যে চার্লসের সূত্রে আমরা এটা লিখতে পারতাম, যে চার্লসের সূত্রে লিখতাম কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আয়তন V0 হয়, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আয়তন VT হয়, তাহলে VT ইজ ইকুয়ালস টু V0 ইনটু কি হয়ে যাবে 1 প্লাস T বাই 273। T বাই 273 এটা হয়ে যাবে, তাই তো? এটা তোমরা বুঝতে পারছো, এটা ভালোভাবে বুঝে গেছো। এবার তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে চার্লসের সূত্র, এটা বুঝে গেছো, চার্লসের সূত্র এটা। এবার দেখো এখান থেকে আমি এটা দেখাইনি, এবার দেখাচ্ছি। দেখো এখান থেকে ধরো আমি কোন লাইনটা নেবো বলো তো, এই লাইনটা নেবো। এই লাইনটা কি ছিল, VT মাইনাস V0 ইজ ইকুয়ালস টু কি হয় বলো তো, এই যে গামা পি V0 T ছিল। পরিষ্কার কথা, এই জিনিস বুঝবো, না বোঝার কিছু নেই, এই লাইনটা আমি আরেকবার লিখলাম। এবারে দেখো এই যে পার্টটুকু থাক। আমি কি করি, এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাই। এই পার্টটাকে যদি ওই পাশে নিয়ে তাহলে কি হবে, VT ইজ ইকুয়ালস টু গামা পি V0 T প্লাস হচ্ছে V0। দেখো V0টা একটু অন্যরকম হয়ে গেল। এই যে V0, কেন V0? কারণ V0টা মাইনাস ছিল, ওই পাশে গেল প্লাস হয়ে গেল। পরিষ্কার কথা। এইবার কি করবো, V0টা কমন নিয়ে নেবো। V0 যদি কমন নিয়ে নিই তাহলে গামা পি T প্লাস 1, তাই না নাকি? ভালোভাবে দেখো,
তোমরা ভালোভাবে জিনিসটা দেখো। যে লাইনটা ছিল এই লাইনটা আরেকবার লিখলাম, V0টা মাইনাস আকারে ছিল, ওই পাশে গেল প্লাস হয়ে গেল, এই যে প্লাস হয়ে গেল। এইবারে এই পাশে যে পার্টটুকু রয়েছে এই পার্টটুকু থেকে আমরা কি করবো, V0কে কমন নেবো। পরিষ্কার কথা আছে এটা যে V0কে কমন নেবো এই পাশের পার্টটুকু থেকে। V0কে যদি কমন নিই, দেখো যদি V0কে কমন নিই তাহলে এখান থেকে কি পড়ে থাকছে গামা পিটি, এই যে গামা পিটি, এবং এই পার্টটুকু থেকে 1 পড়ে থাকছে, তাই 1। এই জিনিস বোঝার কিছু নেই। তাহলে এখান থেকে দেখো চলে আসলো VT ইজ ইকুয়ালস টু V0 ইন্টু গামা পিটি প্লাস 1। এই যে চলে আসলো ইকুয়েশন, এই যে চলে আসলো ইকুয়েশন। তাহলে আমরা গ্যাসের প্রসারণ থেকে এই জিনিসটা পেলাম এবং চার্লসের সূত্র থেকে এই জিনিসটা পেলাম। এবার দু জায়গায় যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই যে এখানে ভিটি রয়েছে, এখানে ভিটি রয়েছে, এখানে V0 গুণ আকারে রয়েছে, এখানে V0 গুণ আকারে রয়েছে, এখানে একটা +1 আছে, এখানে একটা +1 আছে। তার মানে এই পার্টটুকু, এই যে পার্টটুকু দেখো, কোন পার্টটুকু, এই যে পার্টটুকু আর এই যে পার্টটুকু, এই দুটো পার্ট সমান না। দেখো এই যে জায়গাটা, এখানে VT is equals to V0 into সামথিং আছে, এখানেও VT is equals to V0 into সামথিং আছে। আবার দুটো সামথিং পার্টের ভিতরে 1 করে প্লাস আছে। তাহলে যে পার্টটুকু পড়ে রয়েছে এই দুটো পার্ট সমান না। তার মানে T/273 সমান সমান হয়ে যাবে গামা পিটি, না এরকম তো হয়ে যাবে, এই দুটো পার্ট সমান। এবার এই দুটো পার্টের ভিতর থেকে দেখো টি যদি কেটে দিই তাহলে তোমরা বুঝতেই পারছো যে গামা পি সমান সমান 1/273 হয়ে যাবে। অর্থাৎ গামা পি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, যে মানটা হচ্ছে 1/273। এটা হচ্ছে চার্লসের সূত্র এবং গ্যাসের যে প্রসারণ সেটাকে কম্বাইন করে তৈরি করা একটা জিনিস। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে এই পার্টটা করলাম, সেকেন্ডে কি করলাম, সেকেন্ডে এই যে চার্লসের সূত্রের পার্টটা করলাম। ঠিক আছে, আর থার্ডে এটাকে কম্বাইন করলাম, এখানে আসলো। তাহলে এখান থেকে এই আসছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে এই আর এটার মান কত বলো তো, এটা অ্যাপ্রক্সিমেট, এটার মান যেটা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এটার একক কত বলো, ডিগ্রি সেলসিয়াস -1। কারণ কি তোমরা প্রত্যেকেই জানো ওই যে আলফা বিটা গামা প্রত্যেকেরই একক ছিল ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে, মানে -1-এ। তো যাই হোক, এটার যেটা মান আমি যতদূর দেখতে পাচ্ছি 3.663 ইন্টু 10⁻³ এই জিনিস, এই যে মানটা লিখলাম, এই জিনিস মনে রাখার দরকার নেই। তোমরা জাস্ট এই যে প্রমাণটা আমি যেটা করলাম এটা করে নাও, কারণ 3 মার্কসের জন্য আসতে পারে। ঠিক আছে, 3 মার্কসের জন্য আসতে পারে। তো চলো আজকে এইটুকুই রাখি। ঠিক আছে, আমি আজকে কি কমপ্লিট করলাম, তরল এবং গ্যাসের প্রসারণটা পুরোটা কমপ্লিট করে দিলাম। এদের প্রসারণ বলতে আয়তন প্রসারণকে বলে। তরল পদার্থের প্রসারণ হচ্ছে 2 প্রকার, কি না আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। তরল পদার্থের যে আপাত প্রসারণ সেটা কি, সেটা হচ্ছে কেবলমাত্র তরল পদার্থের প্রসারণ। প্রকৃত প্রসারণ মানে কি, তরল এবং পাত্রের প্রসারণ উভয়কে বোঝাচ্ছে যোগফল আকারে। সেখান থেকে আমি ডেরিভেশনের মাধ্যমে করে দেখালাম পুরো জিনিসটা। এরপরে গ্যাসের প্রসারণ শুরু করার পরে গ্যাসের প্রসারণটা এই যে দেখালাম, এবং চার্লসের সূত্র থেকে যে ইকুয়েশনটা পেলাম এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে গামা পি এর মান আমি বের করে দেখালাম। আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা তাপের পরিবহন সম্পর্কে জানবো এবং সেই সাথে তাপ পরিবাহিতাঙ্ক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। তাপ পরিবাহিতাঙ্ক একই স্টার নিয়ে দেখো 3 মার্কসের জন্য আসতে পারে এমন একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আশা করি তোমরা খুব ভালোভাবে আজকে এই পাঠটুকু রেডি করবে। তো চলো আজকে এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, এবং কোথাও যদি ডাউট থাকে তাহলে তো অবশ্যই আমাকে জানাবে। তো চলো এই পর্যন্ত রাখলাম, টাটা।